একদমই তুমি যে তথ্য দর্শকদের জানাচ্ছিলে যে মোহাম্মদ ইউনূস আজকে দেশ ছাড়ছেন এবং আমরা সেই তথ্য দর্শকদের জানাচ্ছি। এবং তিনি কখন দেশ ছাড়ছেন? তিনি যখন দেশ ছাড়ছেন তখন বাংলাদেশ জুড়ে জঙ্গি দমনে অল আউট নেমেছে ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী। কেন তার নেতৃত্বাধীন বলছি? কারণ তার নেতৃত্বের বাইরে আরও একটি অংশ আছে যারা খলিলুর রহমানের নেতৃত্বে চলছে বলে গোয়েন্দা সূত্র আমাদের জানাচ্ছে। এবং নির্দিষ্টভাবে ওয়াকারুজ্জামান তিনি যাচ্ছেন জাপানে। তিনি ফিরবেন, কবে ফিরবেন এ বিষয়ে আমাদের নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে এখনও পর্যন্ত নেই। তিনি যখন দেশ ছাড়ছেন তখন তার ঘনিষ্ঠ বিভিন্ন যে উপদেষ্টা তাদের মধ্যে একজনের নাম এসেই গেছে, গাজী তানভীর। এই ছবি আমরা দেখাবো, তাকেও ইতিমধ্যে নজরবন্দি করা হয়েছে, তার বিদেশ যাত্রাকে বাতিল করে দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য তিনি, এবং তার বাদবাকি যারা উপদেষ্টা তাদেরকেও নজরবন্দি করা হচ্ছে একে একে। ওয়াকারুজ্জামান যখন দেশ ছেড়ে জাপানের পথে পাড়ি জমাচ্ছেন তখন তার অত্যন্ত ঘনিষ্ঠ, একসময় তারা একসঙ্গে কাজ করেছেন ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে, সেই মার্কিন রাষ্ট্রদূত বা বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রেসিয়ান জ্যাকবসন তিনিও দেশ ছেড়ে দিয়েছেন। তিনিও বাংলাদেশ ছেড়ে বেপাত্তা হয়েছেন বলে বিভিন্ন রিপোর্টে আমরা জানতে পারছি। তিনি কোথায় গেছেন, কেন গেছেন, কতদিনের জন্য গেছেন, তার কোনো উত্তর নেই। যখন ওয়াকারুজ্জামান দেশ ছাড়ছেন এবং একই সঙ্গে যখন নির্দিষ্টভাবে ইউনূস দেশ ছাড়ছেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হুঙ্কার দিয়েছেন, সেই সময় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বনানী এবং গুলিস্তান এবং বিভিন্ন অংশে একে একে করে বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন ট্যুর ট্রাভেলস এবং বিভিন্ন সংস্থার যে অফিসগুলো আছে সেগুলো গত 3 দিন ধরে বন্ধ হচ্ছে, সেই ছবিও আমরা জানতে পারছি। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন জানার প্রয়োজন যে এই বিষয়গুলো কি কোনো একটা নির্দিষ্ট মালার মতো করে গাঁথা যায়, কোনো সমীকরণের ফলাফল, নাকি অন্য কিছু? আমরা যে তথ্যগুলো জানতে পারছি না মারাত্মক। কারণ বাংলাদেশের যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেখানে, অর্থাৎ আহমেদ রেফাত, সেই আহমেদ রেফাত তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। তার কারণ ছিল এটাই যে নির্দিষ্টভাবে শাহাবুদ্দিন চুপ্পু যিনি প্রেসিডেন্ট বাংলাদেশের, তিনি এবং ওয়াকারুজ্জামান তারা পরামর্শ দিয়েছিলেন আমরা জানতে পারছি যে আপনি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন। এবং এরপরই আমরা দেখলাম আহমেদ রেফাত যিনি এই মুহূর্তে প্রধান বিচারপতি, তিনি বৈঠক করলেন ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে। বেশ খানিকক্ষণ বৈঠক হলো এবং তারপর গত দিন তিনি বৈঠক করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। এবং যখন চুপ্পুর সঙ্গে গণভবনে বৈঠক চলছে তখন সেখানে ইউনূস সিন্ডিকেটের অন্যতম বড় মুখ আসিফ নজরুল তিনি গেছিলেন। কিন্তু যে ছবি আমরা জানতে পারছি বিভিন্ন অংশ থেকে দেখি যে তাকে, আসিফ নজরুলকে সেই সময় গণভবনে প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হয়নি। অর্থাৎ নির্দিষ্টভাবে তিনি যে ইউনূসের অন্যতম ষড়যন্ত্রী সেটা মোটামুটি পরিষ্কার। এখানে প্রশ্ন আসছে, প্রশ্ন হলো তাহলে কি ইউনূস দেশ ছেড়ে জাপানের পথে, তিনি যখন জাপানে পাড়ি জমাচ্ছেন তখন কি প্যারালাল আর একটা প্রশাসন, আর একটা সমান্তরাল কিছু চিন্তাভাবনা করা হচ্ছে যেখানে সরাসরি প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা চিন্তাভাবনা করছেন? এবং একই সঙ্গে এই যে ছবিটা উঠে আসছে, এই এত তিক্ততা কেন হলো? অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের যে মারাত্মকভাবে যে এই মুহূর্তে তিক্ত সম্পর্ক বলে বিভিন্ন অংশ কনফার্ম করছে, সেটা কেন? কারণ এখানে একটা বিষয় বুঝতে হবে, জাপানে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, তিনি যাচ্ছেন সেখানে দক্ষ কর্মী বাংলাদেশে পাঠাবে এই ধরনের একটা ন্যারেশনকে স্টাবলিশ করানোর জন্য ওভারঅল। কিন্তু ভেতরের ছবিটা হলো দীর্ঘদিন ধরে জাপান আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ। এবং যে তথ্য বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পারছি, জাপানে গিয়ে তিনি বাংলাদেশের যে বিভিন্ন অংশ, অর্থাৎ যেমন চট্টগ্রাম পোর্ট, যেমন তোমাকে বলবো যে রাখাইন করিডোর, এই অংশগুলোর যে বিক্রির যে বন্দোবস্তকে চূড়ান্ত করতে তিনি ন্যাটো গোষ্ঠীভুক্ত জাপান এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ জাপানে গিয়ে তিনি চূড়ান্ত করতে চাইছেন।